গুলি করে আন্দোলন দমনের চর্চা বন্ধ করতে হবে, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করতে হবে জরুরি ভিত্তিতে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, চিকিৎসা খাত এখনো নিপীড়ক সিন্ডিকেটের হাতে জিম্মি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা হচ্ছে না, আহত কর্মজীবীদের পুনর্বাসনেরও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে দাবি তাদের। জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী জনতার চিকিৎসা ও পুনর্বাসন শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে লড়াকু ২৪ নামের একটি সংগঠন। অভ্যুত্থানের সময় আহত মিজানুর রহমান জানান, গুলিতে তার ডান চোখ নষ্ট হয়ে গেছে, বাম চোখেও ঝাপসা দেখেন। ৫ আগস্ট পল্লবী থানার সামনে সংঘর্ষে ছররা গুলিতে ক্ষতবিক্ষত হয় তার ২ চোখ। অনেকেই আমাদের মতো আছে যাদের চলার মতো অবস্থা নেই, বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তাদের খাবার দাবার বন্ধ হয়ে গেছে, আর্থিক সহযোগিতা পাচ্ছে না অনেক জায়গা থেকে, সেটা যেন ওনারা ভালো করে। রানী ইসলামের স্বামী ১৮ জুলাই অফিস শেষে বাড়ি ফিরছিলেন। মিরপুর ১২ নম্বরের কাছে সংঘর্ষের মুখে পড়েন। তার মেরুদণ্ড মারাত্মকভাবে জখম হয়। ২ মাস ধরে চলছে চিকিৎসা। দেশবাসী সরকারের কাছে আমার আবেদন যে আমার সংসারের সমস্ত দায়িত্ব যেন তারা নেন। আইয়ুব আলী যাত্রাবাড়ি প্রতিরোধে সক্রিয় ছিলেন, নিজেও আহত হন। এক একটা নার্স এক একটা পেশেন্টের সাথে যে ধরনের আচরণগুলো করত, যদি আপনারা সেখানে উপস্থিত থাকতেন তাহলে আপনারা বলতেন যে আপনারা কি স্বাধীন দেশে আছেন নাকি কোন দেশে আছেন। লড়াকু ২৪-এর দাবি, রাজধানীর ৪টি হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে আহত আছেন ৩৩ জন শিক্ষার্থী ও ৬৪ জন শ্রমজীবী। এদের বেশিরভাগই সুচিকিৎসা পাচ্ছে না। আশ্বাস দেওয়ার মধ্য দিয়ে কালক্ষেপণের একটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নীতির পথে চলেছে সরকার, সেটা আর এক মুহূর্তের জন্য যেন সেই পথে সরকার না হাঁটে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গুলি করে আন্দোলন দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে। কতগুলোই বা পরিবার, ২০, ২৫, ৩০, ৩৫ হাজার পরিবার। আমরা চাইলে প্রত্যেকে কি এক একটা পরিবারের দায়িত্ব আমরা কি নিতে পারবো না, সেটি ভাববার কথাও আমি আহ্বান জানাবো। শুধুমাত্র যাতে বিষয়টা একান্তভাবে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ইত্যাদি না থাকে। শুধু রাজধানী নয়, আন্দোলনে সারা দেশে আহত নিহতদের তালিকা দ্রুত তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা। পরিবারের সঙ্গে ১ থেকে ২ জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহতদের অনেকেই এখন হাসপাতালে উৎকণ্ঠা নিয়ে তাদের সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনরা। সরকারি হাসপাতালে আহতদের বিনামূল্যে চিকিৎসা পেলেও অনেকেই বলছেন, পুরোপুরি সুস্থ হতে উন্নত চিকিৎসা প্রয়োজন, যার ব্যয় বহন করা বেশিরভাগের পক্ষেই সম্ভব নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া ও এর আশেপাশের জেলা থেকে আসা শিক্ষার্থী, দিনমজুর, মুদি দোকানি, রিকশা চালক সহ নানা পেশার মানুষ এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। তাদের সুস্থতার অপেক্ষায় স্বজনদের দিন কাটছে উৎকণ্ঠায়। বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া ৩৯৫ জনের তালিকা করা হয়েছে। এ পর্যন্ত ৬৫ জনের চিকিৎসার খরচ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এক পায়ে 180 গুলি লাগে, আর ডান পায়ে 120টা গুলি লাগে। এমতো অবস্থায় ডাক্তার একটা গুলিও বাইর করানি। আমি প্রায় ১ মাস ১০ দিন যাবৎ মেডিকেল বেডে শুয়ে আছি। আমার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার বাবা একজন দিনমজুর, তাই আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে। এখনও ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছেন ১৮ জন। এদের বেশিরভাগই উন্নত চিকিৎসা প্রয়োজন বলছে তাদের পরিবার। ৩২ গুলি খাবার পর যদুপুর সদরে ভর্তি হয়েছিলাম, ড্রেসিং করে সারিয়েছি। তো এখান থেকে আবার সেগুলো ভর্তি হয়েছি। ৮ তারিখে আবার ট্রান্সফার করছে মৌসুমী ট্রান্সফার করাতে পরে এখানে ওই একই কথা বলছে যে এগুলো বাই করতে হবে না। এত কিছু করলাম দেশের জন্য, যদি আমরা যেভাবে বসে থাকি মানে সময় যায়, উন্নত চিকিৎসা না হলে তো ঝামেলা। মুন্সিগঞ্জে আহত ১৪২ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে পুরোপুরি সুস্থ হতে উন্নত চিকিৎসা জরুরি বলছেন ভুক্তভোগীদের অনেকেই। প্রথম যে সময় ঢাকা হাসপাতালে ছিলাম সেই সময় আমার সবাই খোঁজখবর নিয়েছিল। এখন আমি বাসায় আছি, এখন আমার কেউ কোনো খোঁজখবর নেয় না। যখন আমাদের হাত খরচ সব কিছু নিজেদের গাড়ির থেকে চলা করছে, যাই সহজে দেখছে এর দিকে তো হয় না, ছেলেদের নেওয়া আসা যাওয়া করা অনেক সমস্যা হচ্ছে আমাদের। এছাড়া রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে ভর্তি আছেন ১১ জন। তাদের চিকিৎসায় বিশেষ নজরদারির কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হোটেল কর্মচারী মোহাম্মদ সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের
জামিন নাকচ করে কারাগারে পাঠান। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই আব্দুর রহমান আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ জামিন চাইলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। দুপক্ষের যুক্তি তর্ক শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। রোববার রাতে আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গেল 12 সেপ্টেম্বর নিহত সিয়াম সর্দারের বাবা সোহাগ সর্দার বাদী হয়ে 114 জনের নামে মামলা করেন। দেশে মানুষ যাতে শান্তিতে বসবাস করছে, মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা তারা নিঃস্বাত করে দেওয়া তারা ষড়যন্ত্র করবে। সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে। এজন্য তাদের জামিন তাদের নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিগত 10 বছরে তিনি এলাকায় উন্নয়ন না করে দেশে বিদেশে একাধিক বাড়ি গাড়ি করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া নির্বাচনের হলফনামা অনুযায়ী তার সম্পদ বেড়েছে 60 গুণ। এসব নিয়ে এলাকায় চলছে গুঞ্জন। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী 2014 ও 2018 সালে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হন। স্থানীয়রা বলছেন, সংসদ সদস্য বা মন্ত্রী হওয়ার পর তিনি এলাকার কোনো উন্নয়ন করেননি। তবে দেশে বিদেশে বাড়ি গাড়ি করেছেন। কোনো আয়ের খাত না থাকলেও স্ত্রী সন্তানের নামে রয়েছে প্রচুর পরিমাণ সম্পত্তি। উনি তো আসলে সাধারণ টাকা পয়সা ছিল না। আজকে উনি দেশে বিদেশে বাড়ি ঘর করেছেন, উনি অনেক ঢাকাতে প্লাট করেছেন, কিন্তু এই সোনারগাঁয়ের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয় নাই। উনি যে সম্পদগুলা করছে আমাদের নিজ এলাকায় করেন নাই, হবিগঞ্জের ভিতরেও করেন নাই, ঢাকার ভিতরে করেন নাই। উনি সবগুলা দেশের বাহিরে নেই, অস্ট্রেলিয়ায় যে সম্পদের পাহাড়গুলা করছে তা আমরা শুনে আশ্চর্যজনক হয়ে গেছে। বিগত নির্বাচনের হলফনামা অনুযায়ী সম্পদ বেড়েছে 60 গুণ। বিএনপি নেতারা বলছেন, দলীয় মনোনয়ন পেয়েও শুধু দুর্নীতির কারণে পরাজয় হয় তার। এখন রাষ্ট্রের দায়িত্ব তদন্ত করে বের করা যে কি পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ এই অ্যাডভোকেট মাহবুব আলী সাহেবের মাধ্যমে তছরূফ হয়েছে। যদি রাষ্ট্রীয় সম্পদ তছরূফ হয়ে থাকে, নিয়মের বেশি সম্পদ যদি ওনার বৃদ্ধি পাইয়া থাকে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। সবশেষ নির্বাচনী হলফনামায় মাহবুব আলীর মোট বার্ষিক আয় 36,18,000 টাকা। সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 4,84,00,000 টাকা। আর নির্ভরশীলদের নামে ব্যাংকে দেখানো হয় 1,67,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে আটক 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ 4 জনকে ঢাকায় আনা হচ্ছে। আজ ভোর 6টায় ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া সীমান্ত এলাকায় একটি প্রাইভেট কার থেকে তাদের আটক করা হয়। অন্য 2 জন হলেন 71 টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম। ধোবাউড়ার থানার ওসি চানমিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ভারত সীমান্তবর্তী এলাকায় স্থানীয়রা তাদের আটক করে পরে পুলিশের কাছে সুপর্দ করা হলে তাদের হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ মানবে না, তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার করা হবে। সোমবার সকালে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল। এতে বক্তারা এমন সংসদের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব কিংবা অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার আলোচনাকে নতুন চক্রান্ত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে কিছু দল ও সংগঠনের মনোভাবের কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাত দিয়ে,
এইগুলো কারা করেছে আমি ঠিক করতে পারবো না। নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। বিএনপি মহাসচিব বলেন, জরুরি সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের বিষয়ে মনোযোগ দিতে হবে। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক, দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া দামের কোনো প্রভাব নেই ডিম এবং মুরগির বাজারে। খামারিদের দাবি, ডিম ও মুরগির উৎপাদন খরচের চেয়ে দাম কম হওয়ায় লোকসানে পড়তে হবে তাদের। বিভিন্ন জেলার বাজার ঘুরে দেখা গেছে সরকার নির্ধারিত দামে প্রতি পিস ডিম 11 টাকা 87 পয়সায় বিক্রির কথা থাকলেও বিক্রি হচ্ছে 13 টাকায়, অর্থাৎ প্রতি ডজন ডিমের দাম 160 থেকে 165 টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সোনালী মুরগির কেজি 269 টাকা 64 পয়সা নির্ধারণ করা হলেও বাজারে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজিতে। তবে বেশিরভাগ বাজারেই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেওয়া দামে। এই অবস্থায় বাজারে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা। মুরগি এবং ডিম উৎপাদন করতে যে খরচ, সেই খরচটা সরকারকে বিবেচনা করে আর একটু দাম যদি বাড়ায় দিত তাহলে খামারদের, আমাদের মতো খামারিদের একটু ভালো হতো। বাজার তদারকি করার অবশ্যই দরকার আছে, কারণ বাজার আমরা যে রেট মাঝে মাঝে পাই সেই হিসাবে তো যারা ডিম কেনে তারা তো আসলে ওই অতিরিক্ত দামে কেনে, আমরা তো আসলে ওই রেটটাও পাই না। 45টি সরকারি বিশ্ববিদ্যালয়ে স্থবির হয়ে গেছে একাডেমিক কার্যক্রম। এখনও উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে। অনেক ক্যাম্পাসে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনও করছেন শিক্ষার্থীরা। শিক্ষা গবেষকরা বলছেন, সেশন জট দূর করতে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া জরুরি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যরা পদত্যাগ করেন, কিন্তু 1.5 মাস পার হলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হয়নি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে সোমবার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় তারা জানায়, উপাচার্য না থাকায় একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে না, তাই সেশন জটে পড়তে হবে তাদের। এখনো ভিসি নিয়োগ দেওয়া হয়নি এবং বারবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দেওয়া হলেও সে চিঠি কোনো রেসপন্স করেনি। আমরা পরপর 2 বার আলটিমেটাম দিয়েছিলাম ভিসি নিয়োগের জন্য। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো হয়নি উপাচার্য নিয়োগ। এত তাড়াতাড়ি তো এখন আর পাশ করে মনে হচ্ছে না বের হওয়া পসিবল হবে, টাইম বেশি লাগবে আর কি। সো আসলে এটা একটা টেনশনের বিষয় যে কোন সময় কি জব বা কি করব। একই অবস্থা অন্য 43টি সরকারি বিশ্ববিদ্যালয়েরও। উপাচার্য না থাকায় ক্লাস পরীক্ষা বন্ধ। শিক্ষা গবেষকরা বলছেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে শিক্ষার্থীরা একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা না করা পর্যন্ত কিন্তু স্বাভাবিক হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাই কিন্তু শুরু হবে না, মানে প্রথম ধাপটাই শুরু হবে না। আগে তো আপনাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে, কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। দায়িত্ব দেওয়ার পরে এরপরে তারা সেই উদ্যোগটা নেবেন যে কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, যোগ্য শিক্ষকদের উপাচার্য হিসেবে বসানো হচ্ছে, তাই খুঁজে পেতে একটু সময় লাগছে। প্রপার ব্যক্তিকে সিলেক্ট করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার তারা সেটা করছেন, যাতে প্রকৃতভাবে যারা উপযুক্ত, যারা কোয়ালিফাইড তাদেরকে নিয়ে আসবে এবং উপযুক্ত জায়গায় বসাবে। এদিকে যেসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে সেগুলোর বেশিরভাগের একাডেমিক কার্যক্রম এখনো শুরু করা যায়নি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে 1,60,87,000 টাকার কেবল ও মালামাল ডাকাতির ঘটনায় মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে মামলাটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন। বিকেলে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির স্টোর ম্যানেজার মাকসুদুর রহমান। এ সময় তিনি জানান,
ভোরে ডাকাত দলের সদস্যরা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে রেগুলেটর কক্ষ থেকে মূল্যবান বিদেশি কেবল, ব্যাটারি, পাম্প কন্ট্রোলার সহ অনেক মালামাল নিয়ে যায়। এ সময় ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা। এতে প্রায় 2 কোটি টাকার ক্ষতির পাশাপাশি প্রকল্পের কাজ ব্যাহত হবে বলেও জানান তিনি। সারা দেশে বৃষ্টি কমলেও এখনো জলাবদ্ধ অনেক এলাকা। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জমে থাকা পানির কারণে কোথাও কোথাও নষ্ট হয়ে গেছে ফসলি জমি ও সবজির ক্ষেত। টানা 3 দিন বৃষ্টির পর দেখা মিলেছে সূর্যের। বরিশাল নগরীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা না থাকলেও নিচু এলাকার অলিগলিতে এখনো জমে আছে পানি। গলির পানিগুলো নামতেছে না, কারণ হচ্ছে এইখানে যে ড্রেনেজ ব্যবস্থাটা, সেই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো না। আর আমাদের এখানে যে বর্তমান যে ময়লা আবর্জনার ফলে এটা নিয়মিত পরিষ্কার করা হয় না। আতবাড়ি হোস্টেল, অক্সফোর্ড মিশন, একাদবাড়ির বাসা, এই সম্পূর্ণ পানিটা এই একটা ড্রেনে নামে, এজন্য পানির স্থগিত হয়েছে। সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি দেখা গেছে যশোরে। শহরের খুরকি, বেজপাড়া সহ কিছু নিচু এলাকায় এখনও পানি জমে আছে। বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পটুয়াখালীর কুয়াকাটায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ক্ষতিগ্রস্ত আমনের ক্ষেত। ঝড় ও বৃষ্টিতে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। খুলনা নগরীর রয়্যাল মোড়, করিমনগর, বয়রা মিস্ত্রি পাড়া সহ অনেক এলাকায় টানা বৃষ্টির জলাবদ্ধতা কাটেনি। 2 দিন ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, মেহেরপুর ও ঝিনাইদহের নিচু এলাকা। পানি জমে নষ্ট হচ্ছে মাঠে থাকা মরিচ গাছ ও সবজির ক্ষেত। আর এখানে পরিকল্পনার কিছু সমস্যা আছে। পরিকল্পনার কারণে এই পানিগুলো আবদ্ধ আছে। সমস্যা হয়, পানি ঢুকে গেলে গাড়ি ইঞ্জিন অফ হয়ে যায়, ডিস্টার্ব আসে গাড়িতে, শহরের রাস্তাঘাট ভেঙে যায়। বৃষ্টি কমায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ উপজেলা এবং সদরের পশ্চিম অংশে বন্যার পানি নামলেও এখনও বিভিন্ন সড়কে পানি জমে থাকায় দুর্ভোগ পুরোপুরি কাটেনি। নোয়াখালীতে ঝড় বৃষ্টিতে গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পল্লী বিদ্যুতের 1.5 লাখ গ্রাহক। বিকল সঞ্চালন লাইনগুলো মেরামতে কাজ করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলা দরবার শরীফের আয়োজনে রাজধানীতে হয়ে গেল জশ্নে জুলুস। মোটর যান নিয়ে শোভাযাত্রায় সামিল হন মুসল্লিরা। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল মহানবীর আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর মিরপুরে শাহালি মাজার প্রাঙ্গণ থেকে বের হয় জশ্নে জুলুসের শোভাযাত্রা। মোটরযান নিয়ে ব্যতিক্রমে এই শোভাযাত্রায় সামিল হন অনেকে। শোভাযাত্রাটি রাজধানীর 50 কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। মিরপুর 10, বিজয় সরণি, শাহবাগ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, আসাদ গেট ঘুরে আবার মিরপুরে যায়। আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়াতে শুভাগমন করেছেন, আজকে আমরা অনেক খুশি। আমার নবী জিন্দা নবী ছিলেন, জিন্দা নবী আছেন, জিন্দা নবী থাকবেন। উনি আসছে বিধায় আমরা ঈদ পাইছি। এই দিনটা না হলে আমাদের 2টা ঈদ পেতাম না। আমার রাসূলের ঈদের আজকের দিন আমার রাসূল আসছেন, এই দিনে আমরা অনেক খুশি, অনেক আনন্দ। জশ্নে জুলুসে অংশগ্রহণকারীরা মনে করেন সর্বস্তরে মহানবীর আদর্শ প্রতিষ্ঠা করার মাধ্যমেই ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। সবাই মিলে ঈদুল মিলাদুন্নবীর উদযাপন করি, মুসলমানের মধ্যে এত ভেদাভেদ না করি। আমরা রাসূলের মতাদর্শে যাতে আমরা জীবন করতে পারি, ইসলামের যে মূল স্তম্ভ এবং পাকে পান যাতে রাসূলের প্রতি বিশ্বাস, ইমানটা যাতে আমাদের মজবুত হয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসের উসিলায় সবাই যেন ভালো কাজ করে। ঢাকায় সর্বপ্রথম 1989 সালে মোটরযান নিয়ে জশ্নে জুলুসের রেওয়াজ চালু হয় বলে জানিয়েছে আহলা দরবার শরীফ। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি হয়েছে। ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন লাখো মুসল্লি। এছাড়াও নবীর জীবনে নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় মসজিদে হয় বিশেষ মোনাজাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের 16 শহরের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে 16 শহর ও জিএসি মোড় ঘুরে সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় দেশের বৃহত্তম জশ্নে জুলুস। দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে বর্ণিল সাজসজ্জার পাশাপাশি নেওয়া হয় কড়া নিরাপত্তা।
রাসূল পৃথিবীতে না আসলে আমরা পৃথিবীতে আসতাম না, কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না, যার কারণে আমরা এই দিনটাকে খুব সুন্দরভাবে আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের জন্য সবচেয়ে সকল ঈদের সেরা ঈদ এবং এই ঈদের সারা দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। রাজশাহীতে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন হয় ঈদে মিলাদুন্নবী। সকালে সফুরা দরবার শরীফ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকলে ভাইয়েরা মিলে একত্রিত হয়ে যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারছি, সেজন্য আমরা অনেক আনন্দিত। সিলেটে গাউসিয়া কমিটির উদ্যোগে একটি জশ্নে জুলুস বের হয়। পরে একটি মাদ্রাসায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদুন্নবী হয়েছে বলে আমরা রমজান শরীফ পেয়েছি, ঈদ উল ফিতর পেয়েছি, ঈদ উল আজহা পেয়েছি। নারায়ণগঞ্জে বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে জশ্নে জুলুস বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির শান্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতি বছরে নেয় এবারও নারায়ণগঞ্জে আনন্দ মিছিল উদযাপন করছেন। একমাত্র রসুলে পাকের মহান আদর্শে আদর্শিত হয়ে রসুলে পাকের রঙে রঙিন হয়ে বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করি। মুন্সিগঞ্জে দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে জশ্নে জুলুস বের হয়। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও রংপুর, নীলফামারী, নোয়াখালী, চাঁদপুর, নরসিংদী ও খাগড়াছড়িতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন হয় ঈদে মিলাদুন্নবী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিল থেকে বাজারে হামলার অভিযোগে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত অন্তত 20 জন। সকালে উপজেলার ৬ বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসের মিছিল বের করে একটি পক্ষ। পরে কয়েকজন একটি মাজারে হামলার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। চলে পাল্টাপাল্টি ধাওয়া। এই সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনায় মীর মোহাম্মদ মিলন নামে এক যুবকের মৃত্যু হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। এ ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।